বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। মৃত্যুর পরোয়ানা প্রথম পর্ব প্রকাশিত হয়ে গিয়েছে। শুনেছো তোমরা? কেমন লাগলো বলো? কিছু জানালে না তো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের খুব মিস করেছি। এই গোয়েন্দা গল্পটার দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি আজকে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। মৃত্যুর পরোয়ানা পর্ব 2। সবকিছু দেখে অফিসার গাঙ্গুলির চোখ ছানা বড়া হয়ে গেল। এই এগুলো তো। অফিসার গাঙ্গুলির মুখ থেকে কথা সরল না। তার দরকার ছিল না। ওরা টেপগুলির উৎস সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। ওরা আবার ওই গুদামে ফিরে যাবে ঠিক করলো। ওখান থেকে রেকর্ডিংগুলো পাওয়া গেছিল। নিশ্চয়ই ওখানে এগুলোর উৎস সম্পর্কে কোনো সূত্র পাওয়া যাবে। ওরা যখন পৌঁছলো তখন মধ্যরাত। আজকের রাতটা যেন অন্য রাতগুলির চাইতে অনেক বেশি অন্ধকার। মনে হচ্ছিল আকাশটা একটা ভীষণ কালো মখমলের চাদর, আর সেখানে শলমজুরির মতন ছড়িয়ে আছে তারার মালা। গুদামের একটা উঁচু দালান এখনো ভাঙা হয়নি। আধ ভাঙা গুদামটা যেন অজস্র ভুলে যাওয়া গল্প নিজের বুকে জড়িয়ে রেখেছে। অফিসার ধীমান আর গাঙ্গুলি এই ভাঙা গুদামের কঙ্কালের মধ্যে দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলল। তাদের হাতে থাকা ফ্ল্যাশ লাইটের আলো তরোয়ালের মতন দুর্ভেদ্য অন্ধকার কেটে এগিয়ে চলেছে। টেপগুলো যে ভাঙা ঘরটায় পাওয়া গিয়েছিল, ওরা সেই ঘরটায় ঢুকলো। ঢুকতেই যেন একটা অপ্রীতিকর নিস্তব্ধতা ওদের অভ্যর্থনা জানালো। ঘরের কোনায় যে জায়গাটায় বাক্সটা ছিল, এখন সেখানে শুধুই শূন্যতা। অফিসার গাঙ্গুলি ওই কোনার দেওয়ালটা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন। দেওয়ালের ফাটা প্লাস্টারের পিছনে খোদাই করা ছিল কিছু নাম আর তারিখ, ঠিক যেমন আছে টেপগুলির মধ্যে। সেই লিস্টে আজকের তারিখের পাশে ধীমানের নাম লেখা ছিল। সেটা দেখেই ওর সব রক্ত জল হয়ে গেল আতঙ্কে। ধীমান, অফিসার গাঙ্গুলির ফিসফিসে কণ্ঠস্বর ভারী শোনালো এই বিষাক্ত ঘর। তোমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। ওই ছায়া ভেজা ঘরে ধীমান আর গাঙ্গুলি একটা চুক্তি করলো। গাঙ্গুলি পূর্ববর্তী ভিকটিমদের নিয়ে গবেষণা করবে, আর ধীমান নিজের অ্যাপার্টমেন্টে তালাবদ্ধ হয়ে বসে থাকবে। টেপে যদি সত্যিই ভবিষ্যৎবাণী থেকে থাকে, তাহলে ভাগ্যকে ফাঁকি দেওয়ার একটা শেষ চেষ্টা করতেই হবে। খুব হতাশাগ্রস্ত হয়েই ওরা এমন পরিকল্পনা করেছিল, কিন্তু ওদের এই পরিস্থিতিতে অন্য কিছু করারও ছিল না। ভোরের প্রথম আলো ফুটল। ধীমানের বুকে সময় ফুরিয়ে যাওয়ার অনুভূতি ভারী হয়ে বসল। ধীমানের অ্যাপার্টমেন্টে ফিরে দুজনেই ক্লান্ত হয়ে কিছুক্ষণ ছড়িয়ে ছিটিয়ে শুয়েছিল। তারপর সামান্য ঘুম দিয়ে উঠে বাসি কফি খেয়ে দুজনেই কাজে লেগে গেল। দুশ্চিন্তায় দুজনেরই মন ভারী। বিভিন্ন আর্কাইভ করা সংবাদপত্র ঘাঁটতে শুরু করলো। যেসব পুলিশ কর্মকর্তা মারা গিয়েছেন, তাদের সাথে ধীমানের কোনো মিল আছে কিনা খুঁজে বের করার চেষ্টা করতে থাকলো। অফিসার গাঙ্গুলি কোষ্টি পাথরের মতো নিজের দায়িত্বে অনড়। তার উপরে যে কেউ চোখ বুজে ভরসা করতে পারে। এরকম উদ্ভট পরিস্থিতির মুখে পড়েও অটুট মনোযোগ নিয়ে কাজ করে যাচ্ছিল লোকটা। ধীমান এই লোকটার সংযমকে বরাবর হিংসা করে। দিনের আলো নিভে যাওয়ার সাথে সাথে ধীমানের অস্বস্তি ক্রমশ বাড়তে থাকে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ধীমানের কাছে মৃত্যু ঘণ্টার মতন মনে হতে লাগলো। শেষ বিকেলের দিকে ওদের এই তদন্তে খানিক অগ্রগতি হলো। অফিসার গাঙ্গুলি একটা অদ্ভুত সংযোগ খুঁজে পেয়েছিল। পূর্ববর্তী সব কয়জন ভিকটিম 1950 দশকের একটা অমীমাংসিত মামলার সাথে জড়িত ছিল। মামলাটা ছিল একজন সিরিয়াল কিলারকে নিয়ে। এই কিলার নিজের শিকারদের কিভাবে খুন করবে তার পূর্বাভাস দিয়ে থানায় ক্যাসেট টেপ পাঠাতো।
তার মানে এই সিরিয়াল কিলারের আসল লক্ষ্য ছিল পুলিশদের হত্যা করা। ধীমান, এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। উত্তেজনায় অফিসার গাঙ্গুলির চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। 1950 দশকের ঘটনার পিছনে যে ব্যক্তি ছিল, হতে পারে আমাদের পাওয়া টেপগুলির সাথেও তাদের কোনো কানেকশন রয়েছে। হঠাৎ মনে হলো ধীমান কোনো একটা বিশ্রী প্ল্যানের মধ্যে ফেসে গিয়েছে। এমন একটা প্ল্যান যেখানে ধীমান শুধু ভুল জায়গায় ভুল সময় পৌঁছে যাওয়ার কারণেই ফেসে গেছে। এই পরিকল্পনা অতীতের ছায়া থেকে হঠাৎ উঠে এসেছে বর্তমানে। কেউ কি অন্ধকার থেকে কলকাঠি নাড়াচ্ছে? কিন্তু কে সে? কেন করছে সে এরকম? কি উদ্দেশ্য তার? ধীমান আর গাঙ্গুলির কল্পনার জাল ছিন্ন হলো একটা শব্দে। দরজায় আচমকা ধাক্কার আওয়াজ। একজন ভীষণ রোগা লোক ফ্ল্যাটের করিডোরে দাঁড়িয়ে। সে কোনো কারণে কাঁপছে। ভদ্রলোক বেশ বৃদ্ধ, 80 মতন বয়স তো হবেই। লোকটা তার বুকে জড়িয়ে ধরে রেখেছে একটা পুরনো টেপ রেকর্ডার। লোকটা কেমন একটা কুকড়ে গিয়ে ডাকলো, অফিসার পাত্র, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমাদের কিছু চেনা বন্ধু আছে। লোকটার গলার আওয়াজ শুনে ধীমানের শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নামলো। লোকটা এবার নিজের পরিচয় দিল। আগে, আমার নাম এরিক বিশ্বাস। আমি এখানকার একটা স্থানীয় রেডিও স্টেশনের পুরনো সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল। লোকটা দাবি করলো কয়েক দশক আগে রেকর্ডিং এর পিছনের এই লোকটার সাথে তার আলাপ হয়েছিল। মানে ওদের কাছে যেই ক্যাসেট টেপগুলো আছে, সেই ক্যাসেট টেপের রেকর্ডিং ভয়েসের সাথে। একটা শুকনো ফিসফিসে গলায় এরিক কথা বলতে শুরু করলো। সময় রেডিও স্টেশনে এর বেশ যাতায়াত ছিল। রেডিওতে গলা দেবে বলে অডিশন দিয়েছে কয়েকবার, তারপর গায়েব হয়ে গেল, একেবারে নিখোঁজ। কয়েক মাস পর পুলিশ অফিসারদের মৃত্যু শুরু হয়। এরপর কাঁপা কাঁপা হাতে এরিক রেডিওটা এগিয়ে দিল ধীমানের দিকে। উনি এটা আপনার জন্য রেখে গেছেন। আবার ফিসফিসিয়ে উঠলেন এরিক। উনি বলেছেন আপনি নাকি জানেন এটা নিয়ে কি করতে হবে। ধীমান প্লে বোতাম চাপতেই একটা চেনা হাড় হিম করা কণ্ঠস্বর ঘর ভর্তি করে ফেলল। নমস্কার অফিসার পাত্র। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, শুনতে পাচ্ছেন? টিক টিক টিক। আমরা এবার খেলাটা শুরু করি। ধীমানের সমস্ত শরীরে কাঁপুনি ধরে গেল। খেলা সবে শুরু। সময় এখন ধীমানের সবচেয়ে বড় শত্রু। পরের কয়েকটা দিন ধীমান আর অফিসার গাঙ্গুলির জীবন রহস্যময় বার্তা আর অমীমাংসিত ধাঁধার কারণে ধোঁয়াশা হয়ে গেল। প্রত্যেকটা টেপ একটা করে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে, আর আড়াল থেকে একজন পাপেট মাস্টার সবকিছু নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, এই সিরিয়াল কিলারের নাম ধীমান আর গাঙ্গুলি দিয়েছে পাপেট মাস্টার। প্রত্যেক মুহূর্তে ধীমান তার আসন্ন সর্বনাশের আভাস টের পাচ্ছিল। তার ভবিষ্যৎ নির্ভর করছে এক সিরিয়াল কিলারের হাতে, যাকে পুলিশ বহুকাল আগেই মৃত ঘোষণা করেছিল। এই এরিক বিশ্বাস ভদ্রলোক ওদের সাথেই ছিল। পাপেট মাস্টারকে নাকি সে চিনত। এছাড়াও অডিও নিয়ে এই লোকটার দুর্মূল্য জ্ঞান ছিল। এরিকের অতীত বোঝার মতন তার উপরে চেপে বসেছিল। ধীমান এরিকের ঝুলে পড়া কাঁধ আর চোখে অনুশোচনা পরিষ্কার দেখতে পাচ্ছিল। তিনি নিজের জন্য প্রায়শ্চিত্ত করতে চান। আসলে ধীমান বিভিন্ন সূত্রের গোলকধাঁধায় জড়িয়ে গিয়েছিল। অস্বস্তিকর হলেও একটা কথা সত্যি যে ধীমানের এই পাপেট মাস্টারকে প্রশংসার যোগ্য মনে হয়েছিল। পাপেট মাস্টারের মনটা একেবারে নৃশংসতার মাস্টারপিস। লোকটা প্রত্যেকটা ধাঁধা যত্ন সহকারে তৈরি করেছে। সবকিছুই শব্দের খেলা আর বিভিন্ন ধরনের প্রতারণার চেষ্টা।
এক সন্ধে কয়েক ঘন্টার ক্লান্তিকর গবেষণার পরে ওদের দেওয়ালে পিঠ ঠেকে গেল। ওদের কাছে শেষ যে টেপটা এসেছে এটা বোধগম্য ছিল না, মনে হচ্ছিল কিছু হাবিজাবি শব্দের জোগাখিচুড়ি। ধীমানের মাথায় তখন হতাশার বুদবুদ উঠছে, তার ধৈর্য বিদায় নিচ্ছে ধীরে ধীরে। এদিকে এরিক বাবু বেশ অস্থির হয়ে উঠলেন। তারপর হঠাৎ শান্ত হয়ে গিয়ে বললেন, এর একটা শব্দ ধাঁধা, একটা লুকোনো বার্তা খুঁজতে হবে। ওরা সাথে সাথে ধাঁধাটা সমাধান করার কাজে লেগে গেল। এক একটা ঘন্টা কয়েক সেকেন্ডে কেটে যাচ্ছিল। সময়ের বিপরীতে দৌড়ানো সহজ কাজ নয়। ধীমানের অ্যাপার্টমেন্টটা এখন আর্মি কমান্ড সেন্টারে পরিণত হয়েছে। সারা ঘরময় কাগজপত্র, দেওয়ালে টেপ দিয়ে সাঁটা সূত্রলেখা কাগজ, ছবি ইত্যাদি। অবশেষে অফিসার গাঙ্গুলি ধাঁধার সমাধান পেলেন, তার ক্লান্ত চোখে বিজয়ের ঝলক। এটা একটা জায়গা, এই বলে চিৎকার করে উঠলেন। জায়গাটা শহরের উপকণ্ঠে অবস্থিত একটা পরিত্যক্ত পুরনো রেডিও স্টেশন। ধীমান বলল, তাদের এক্ষুনি সেখানে যেতে হবে। ওরা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু মনে একটা ভয় বাসা বাঁধছিল। জায়গাটা পাপেট মাস্টারের ডেরা, রহস্যে ঘেরা একটা জায়গা, শহরের এত কাছে, হাতের নাগালে অথচ হাতের বাইরে। এটা কি জীবন ভিক্ষা পাওয়ার দিকে পদক্ষেপ, নাকি ধীমান এগিয়ে যাচ্ছে নিশ্চিত মৃত্যুর দিকে? এসব প্রশ্নের উত্তর আছে কেবল সময়ের কাছে। পরিত্যক্ত রেডিও স্টেশনটা দেখলেই বোঝা যায় এর একটা গৌরবময় ইতিহাস ছিল। এখন শুধু চাঁদের আলোয় তার ভগ্নাবশেষ দেখা যাচ্ছে। ওরা সতর্ক পায়ে এগিয়ে গেল। রাতের নিস্তব্ধতা ওদের জাপটে ধরল। শেষ হলো মৃত্যুর পরোয়ানা পর্ব 2। পর্ব 3 খুব জলদি আসতে চলেছে। তোমাদের কি মনে হয়, এই পাপেট মাস্টার কি শেষ পর্যন্ত ধীমানকেও খুন করবে, নাকি ধীমান ধরে ফেলবে এই পাপেট মাস্টারকে? তোমরা ডিটেকটিভ ধীমানের এই জার্নিতে কিন্তু সাথে থেকো। আর হ্যাঁ, চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি খুব জলদি নিয়ে আসছি 3য় পর্ব। ততক্ষণ বাই।